ডিরেকশন, প্রত্যেকের চরিত্রাভিনয়, বিশেষ করে ভিকি কৌশলের একটি ছোট্ট ক্যামিও রোল, তাছাড়া এডিটিং, গানের সদ্ব্যবহার, কোর থিম অর্থাৎ স্পর্শকাতর একটি বিষয়, এত কিছু ভালো থাকা সত্ত্বেও কেন রাজকুমার হিরানি পরিচালিত ডানকি সবাই রিলেট করতে পারবে না চলচ্চিত্রটিকে নিজের সাথে? এবং তার একটি মাত্রই কারণ হচ্ছে এই ছবির অন্তর্নিহিত বার্তা, অর্থাৎ এটি খুবই গভীর এবং নিজের সাথে রিলেট করা খুবই কঠিন। আজকে কথা বলবো রাজকুমার হিরানি পরিচালিত ডানকি চলচ্চিত্র সম্পর্কে, এবং উইদাউট স্পয়লার। যারা মুভিটি দেখেছেন তারাও রিভিউ দেখতে পারেন, যারা দেখেননি তাদেরকে অবশ্যই স্বাগতম। বর্তমানে মোস্ট ভায়োলেন্স কিংবা মাস অ্যাকশন অথবা আলফা মেলের এই চলচ্চিত্রগুলির ভিড়ে ডানকির যে একটা মিশ্র ফিডব্যাক আসবে, এটা খুবই স্বাভাবিক। কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না। তার একটাই কারণ হচ্ছে পরিচালক এখানে ফ্যান্টাসি বা হিরোইজমকে প্রাধান্য দেয়নি, বরং প্রাধান্য দিয়েছে বাস্তবতাকে। এই চলচ্চিত্রের মূল ভিলেন হচ্ছে কোনো মানুষ নয়, বরং একটি সাবজেক্ট, যা হলো দারিদ্রতা। শিক্ষা, বেআইনি পদক্ষেপ এবং তুমুল দেশের প্রতি ভালোবাসা, এই পুরো ব্যাপারটাই হচ্ছে এই চলচ্চিত্রের একটা মূল বিষয়বস্তু, যেটাকে হাইলাইট করতে গিয়ে পরিচালক কোথাও একটা ব্যর্থ হয়েছেন বক্স অফিস কালেকশনে। এই কথাটি বলার পিছনে ব্যাখ্যা হচ্ছে, আমরা যে চলচ্চিত্র কিংবা ওয়েব সিরিজ দেখে থাকি তার মধ্যে একটি ব্যক্তির মধ্যেই হঠাৎ করে পাওয়ার চলে আসে এবং তাকে আমরা হিরো বলে সম্বোধন করি। রাজকুমার হিরানির বিগত চলচ্চিত্রগুলির মধ্যেও এমনটা দেখা গেছে যে একটি মানুষকে বাকিদের থেকে আলাদা করা যায়, কিন্তু ডানকিতে শুধুমাত্র শাহরুখ খানকে এখানে আলাদা করা যায় না। প্রত্যেকটা চরিত্র অর্থাৎ যারা অভিনয় করেছেন সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু হচ্ছে দুর্গম যাত্রাপথ যা বেআইনি। এর পিছনের কারণটা শুধুমাত্র তারাই রিলেট করতে পারবে যারা পরিবারের জন্য পরিবার ছেড়ে এক রাজ্য থেকে অন্য রাজ্য কিংবা এক দেশ থেকে অন্য দেশে অর্থ উপার্জনের জন্য গেছে বা পড়াশোনার জন্য গেছে। এই চলচ্চিত্রের ফার্স্ট হাফে কমেডি পূর্বক গল্প বলবে, যার বিস্তারিত পাওয়া যাবে সেকেন্ড হাফে। অর্থাৎ সেকেন্ড হাফ হচ্ছে এমন একটা ইমোশনাল জার্নি যেটা ডানকি চলচ্চিত্রের মূল কেন্দ্রবিন্দু। এই মুভি দেখতে গিয়ে কোথাও একটা পর্যায়ে কোর্ট রুমের সিন দেখে আপনার ভিড় দ্বারা মুভির কথা মনে পড়ে যেতে পারে, কিংবা বন্ধুত্ব দেখে 3 ইডিয়টস এর কথা। ডানকি চলচ্চিত্রের ক্লাইম্যাক্স এবং ইন্টারভেল দুটি দৃশ্যই এই মুভির স্থায়িত্ব বজায় রাখতে একেবারেই সক্ষম। সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয় হলো এই মুভির বাজেট। 80 কোটি টাকা বাজেটের ভিএফএক্স, কালার গ্রেডিং কিংবা সিনেমাটোগ্রাফি এমন হতে পারে তা আপনার কল্পনারও বাইরে। এবার কথা বলা যাক ডানকি চলচ্চিত্রে কিছু নেগেটিভ বিষয় নিয়ে। প্রথমত, এই মুভির স্টোরি লাইনে অর্থাৎ জার্নিটাকে আরেকটু ডিটেলস দেখানো যেতে পারতো, এবং শেষে টুইস্টে না রেখে পরবর্তী জীবন সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারতো। দ্বিতীয়ত, তাপসি যেহেতু এর আগে পাঞ্জাবি গার্ল হিসেবে অভিনয় করেছে, তাই নতুন কিছু মনে হবে না, এবং এসআরকের সাথে পেয়ারিংটা বেমানান মনে হচ্ছে। শেষ পর্যায়ে গিয়ে যে মিলটা দেখানো হয়েছে সেটা না হলে বেটার হতো। তৃতীয়ত হচ্ছে ইমোশনাল সিনগুলোর পরে কমেডি সিনগুলোকে রেখে দেওয়া। এতে কি হয়, ইমোশনাল সিনগুলোর যে ইম্প্যাক্ট থাকে সেটা কোথাও গিয়ে দৃঢ় হয় না। চতুর্থ হচ্ছে বৃদ্ধ বয়সে তাদের যে মেকআপ বা চাল চলন দেখানো হয়েছে সেটা খাপ খাচ্ছে না এসআরকে বাদে। এবং 25 বছর আগে তাদের বাবা মাকে যেভাবে দেখানো হয়েছিল এখনো খানিকটা সেভাবেই বজায় রয়েছে। এটা সম্ভব নয়। যদি এই পয়েন্টগুলির কোনো কিছুই মুভিতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি, এই কিছু অতিরঞ্জন বাদে মুভিতে সেই পুরোনো মাপের গল্প না থাকলেও, ডায়লগ না থাকলেও, অ্যাকশন না থাকলেও ডানকি আপনাকে হাসাতে পারে, মন ভালো করতে পারে অথবা মন খারাপও করতে পারে। রাজকুমার হিরানি কিংবা এসআরকে আজ পর্যন্ত সমস্ত কাজগুলির মধ্যে সর্বোচ্চ উপরে ডানকিকে হয়তো রাখা যাবে না, বা বক্স অফিসেও এর সাফল্য তেমন একটা পাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।